রামদাস একটি জীর্ণ কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে হতাশভাবে দেখছে। মাথার উপরে সূর্য তীব্রভাবে জ্বলছে, কিন্তু বৃষ্টি নেই। হে ভগবান, এ কেমন পরীক্ষা! একটানা 3 বছর বৃষ্টি নেই, জমি ফেটে চৌচির, বীজ বুনেও লাভ নেই, ঘরে চাল নেই, ছেলেটার জ্বর, তার জন্য ওষুধ কিনব কি দিয়ে? কাঁপা হাতে তার শুকনো জমি স্পর্শ করছে। জমিটি শুকনো ও ফাটলযুক্ত, তার কুঁড়েঘরটি লতাপাতায় ঢাকা, দরজার কপাট ভাঙা। রামদাস তার ছেঁড়া জামা পরে গ্রামের মহাজন শ্যামলালের বাড়ির দিকে যাচ্ছে। কিরে রামদাস, আবার এসেছিস? তোর তো অনেক দেনা। শোন, তোর এই ভিটে আর এক টুকরো জমিটা আমার চাই। আমি তোকে সামান্য কিছু টাকা দেব, তা দিয়ে তোর ছেলের চিকিৎসা কর, নয়তো সুদের বোঝা আরও বাড়বে। দোহাই মহাজন, আমার ভিটেটা কেড়ে নেবেন না। আমি আপনার পা ধরি, পরের ফসলে সব শোধ করে দেব। পরের ফসল? তোর তো কোনো ফসলই হচ্ছে না। ঠিক আছে, যা, তোকে 1 মাসের সময় দিলাম। এই নে সামান্য কিছু টাকা। অপমানিত হয়ে টাকাটা তুলে নিচ্ছে। তার চোখে জল, কিন্তু সন্তানের জন্য সে নিরুপায়। রামদাস যখন বাড়ি ফিরছে, তখন সে দেখে একটি পেট রোগা কুকুর তার ঘরের দরজার সামনে কাতরাচ্ছে। ওহ বেচারা, আমার তো নিজেরই খাবার নেই, তোকে কি দেব? কিন্তু সে নিজেকে স্থির করতে পারে না। মহাজনের দেওয়া সামান্য টাকা থেকে সে কিছু চাল কিনে আনে এবং প্রথমে সেই কুকুরটির জন্য অল্প করে ভাতের ব্যবস্থা করে। হঠাৎ আকাশ কালো করে আসে, বিদ্যুৎ চমকায় এবং বৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টি। বৃষ্টি, অবশেষে বৃষ্টি। সে তার কুঁড়েঘরের ভাঙা চালার নিচে দাঁড়িয়ে হাত জোড় করে। তার চোখ দিয়ে আনন্দের জল গড়াচ্ছে। পরের দিন সকালে বৃষ্টি থেমে যাওয়ার পর রামদাস দেখে তার জমির ধারে মাটির নিচে একটি প্রাচীন কলসি বেরিয়ে এসেছে। কৌতূহলী হয়ে সে কলসিটি খুঁড়ে বের করে এবং দেখে সেটা ভরা সোনা ও রূপোর মুদ্রা। এ কি? এ তো মাটির নিচে লুকিয়ে থাকা ধন। কাল আমি ক্ষুধার্ত কুকুরটাকে একটু চাল দিতে দ্বিধা করিনি, তাই কি ভগবান আমার উপর সদয় হলেন? মহাজন লোভী, কিন্তু প্রকৃতি মানুষকে কখনো না কখনো তার ভালোবাসার ফল দেয়। রামদাস সোনাগুলো নিয়ে যাচ্ছে। সে প্রথমে তার ছেলের জন্য ওষুধ কিনবে, মহাজনের ঋণ শোধ করবে, আর বাকি টাকা দিয়ে গ্রামের অন্য অভাবী মানুষদের সাহায্য করবে। কুকুরের জন্য সে একটি ছোট চালা তৈরি করছে, মুখে তার এক শান্ত হাসি। ধনঞ্জয় পরিবারের প্রধান, কৃষিজীবী, কিন্তু জমি নেই, দিন মজুরের কাজ করেন। সততা তার সবচেয়ে বড় সম্পদ। শশী ধনঞ্জয়ের স্ত্রী, শক্ত মনের মানুষ, বাঁশের ঝুড়ি ও কুলো তৈরি করে বিক্রি করেন। মলিন তাদের ছেলে, মেধাবী, কিন্তু স্কুলের ফি দিতে পারেনি। নদীর ধারে মাছ ধরে ও বাবার কাজে সাহায্য করে। রূপসী তাদের মেয়ে, প্রকৃতির সঙ্গে মিশে থাকে, মাঠে গিয়ে ঘাস তোলে। তার হাসি মনকে শান্ত করে দেয়। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, কাঁচা রাস্তা, আশেপাশে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত। ধনঞ্জয়ের ঘরটি খড় ও বাঁশের তৈরি, একটিমাত্র কক্ষ। ঘরের চালে লাউ ও কুমড়ো লতা উঠেছে। বাইরে একটি ছোট উঠোন, উঠোনে মোরগ ডাকছে। কুপিবাতির ক্ষীণ আলোয় ঘরের ভেতরে ধনঞ্জয় ও শশী হাত জোড় করে বসে আছেন। হে গ্রাম দেবতা, আজকেও যেন মাথা উঁচু করে কাজ করতে পারি, ছেলেমেয়ের মুখে যেন দুমুঠো অন্ন তুলে দিতে পারি, এই ভাঙা ঘরটা যেন আর না ভাঙে। শশী উঠে বাঁশের কঞ্চি আর দা নিয়ে উঠোনে আসেন।
মলিন ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে আসে। মা, কাল রাতে চাঁদ আলোয় নদীর জলে অনেক মাছের ছায়া দেখেছিলাম। আমি আজ খুব ভোরে জাল ফেলবো। সাবাস, এটাই তো চাই, বুদ্ধি। তুমি যাও বাবা, জলপোতা বাঁশের জালটা নিয়ে যাও, আমি তৈরি হই। আমাকে আজ সর্দার বাবুর ধান খেতে যেতে হবে। রূপসী ঘুম থেকে উঠে ধীর পায়ে উঠোনে আসে। তার হাতে একটি শুকনো ডাল, যেটি সে জাদুর লাঠি বলে। বাবা, আমি আজ মাঠে গিয়ে সব থেকে নরম ঘাসগুলো তুলব। ওগুলো দিয়ে ছাগল ছানার জন্য নরম বিছানা বানাবো। তাহলে ছানাটা তাড়াতাড়ি বড় হবে, তাই না? ঠিক বলেছিস মা, পরিশ্রম কখনো বৃথা যায় না। মলিন জাল নিয়ে নদীর দিকে ছোটে, আর ধনঞ্জয় মাথায় গামছা বেঁধে কোদাল নিয়ে বেরিয়ে যান। আহ, চিল মামা, তুমি কি সব মাছ খেয়ে ফেলবে নাকি? আমাকেও তো কিছু দিও, আমার স্কুলের বই কিনতে হবে। মলিনের চোখে উত্তেজনা। সে দ্রুত জালটা টেনে তোলে। জালের মধ্যে ছোট ছোট পুঁটি মাছ, কিন্তু কোনো বড় মাছ নেই। ইস, শুধু পুঁটি, বড় রুই বোয়াল কই? সে হতাশ হয়ে বসে পড়ে। সে জানে এই সামান্য মাছ হাটে বেশি দামে বিক্রি হবে না। এমন সময় গ্রামের জমিদার বাবুর বখাটে ছেলে শ্যামল সে পথ দিয়ে যায়। কিরে মলিন, জাল ফেলেই বসে আছিস? তোর বাবার মতো দিন মজুরি থাকবি? মাছ ধরাও শিখতে পারলি না? যা যা, তোর তো মাছের কপাল নেই। কপাল নিয়ে চিন্তা করি না শ্যামল, পরিশ্রম আর ধৈর্যে বিশ্বাস করি। বড় মাছ একদিন এই জালেই ধরা দেবে। মলিন আবার নতুন করে জাল পেতে দেয়। শ্যামল হাসতে হাসতে চলে যায়। মলিন নদীর দিকে দৃঢ় চোখে তাকিয়ে থাকে। শশী উঠোনে বসে খুব দ্রুত হাতে বাঁশের লম্বা টুকরোগুলোকে সুন্দর কুলোর আকার দিচ্ছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। কুলোগুলো দেখতে খুবই সুন্দর ও নিখুঁত। 4টে কুলো 8 টাকা, 9টা কুলো 15 টাকা। না না, আজ অন্তত 25 টাকা চাই। কাল রাতে রূপসীর গায়ে জ্বর এসেছিল, একটু ভালো ওষুধ লাগবে। ও শশী, তোমার কুলোগুলো তো বেশ সুন্দর, কিন্তু হাটে তো আরো সস্তায় পাওয়া যায়। তোমাকে একটু কম নিতে হবে। আমার কাছে এখন অত পয়সা নেই। দিদি, সস্তা জিনিস তো পাওয়া যায়ই, কিন্তু এই বাঁশ নিজে হাতে কেটে জলে ভিজিয়ে এই নিখুঁত ফিনিশিং দিতে কত সময় লাগে জানেন? এগুলো শুধু কুলো নয়, এগুলোর মধ্যে আমার পরিশ্রম আছে। কম দিলে আমার ছেলে মেয়ের পেট যে শূন্য হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে। পরিশ্রমের মূল্য তো দিতেই হয়। বিন্দি দাম মিটিয়ে কুলো নিয়ে চলে যান। শশীর মুখে এক চিলতে হাসি। তিনি বাঁশের দিকে তাকিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন। এক কৃষক চাচার মাঠ, চারপাশে সবুজ ক্ষেত, দূরে একটি ছোট কুঁড়ে ঘর। সময় ভোর 6টা। সূর্য উঠছে, পাখির কিচিরমিচির শব্দ। কৃষক চাচা কোদাল কাঁধে নিয়ে মাঠে প্রবেশ করছেন। আহ, কি সুন্দর আবহাওয়া! আজই বীজ বোনার শুভ দিন। গত বছর ধান ফলেছিল, এবার শিম আর আল করব। তবে কোমরটা যে বড্ড ব্যথা করছে। কৃষক চাচা কোদাল দিয়ে মাটিতে একটি কোপ মারতেই হঠাৎ কোঁত করে একটি যান্ত্রিক শব্দ হয়। মাটির ভেতর থেকে একটি ছোট ঝকঝকে নীল সাদা রোবট লাফিয়ে ওঠে। এটি রোবট বিজু। আমি বিজু, অ্যাগ্রোটেক 4000 মডেলের উন্নত মানের বীজ বোনার রোবট। আপনার কোদালের আঘাতে আমার ঘুম ভেঙে গেল কৃষক চাচা। বাবা, এ কি? তুই কে রে বাবা? আমার ক্ষেতের নিচেই ছিলি? ভূত নাকি যন্ত্র? আমাকে সরকার থেকে পাঠানো হয়েছে আপনার মতো প্রবীণ কৃষকদের সাহায্য করতে। 1 মিনিটের মধ্যে বীজ বোনার কাজ শুরু করতে পারি। আপনার এই জমির আর্দ্রতা 78%।
মাটির পিএইচ 6.5, শিম আর আলুর জন্য একদম পারফেক্ট। ধুর বাবা, এসব পিএইচ আর্দ্রতা বুঝি না। আমার বাবার বাবাও এইভাবেই চাষ করত। আমার গত বছরের অভিজ্ঞতা আছে, সেটাই আসল। তুই যা, আমাকে আমার কাজ করতে দে। কিন্তু চাচা, আপনার কাজ শেষ করতে কমপক্ষে 5 ঘন্টা লাগবে। আমি 2 ঘন্টায় করে দিতে পারি। কৃষক চাচা নিজের পদ্ধতি মতো বীজ বুনছেন। বিজু রোবট দ্রুত গতিতে মাটি খুঁড়ছে, সার দিচ্ছে এবং বীজ পুঁতছে। দুজনের কাজের গতিতে আকাশ পাতাল পার্থক্য। এই রোবট, অত দৌড়াচ্ছিস কেন? কাজ ধীরে সুস্থে করতে হয়, তাড়াহুড়োয় ভুল হয়ে যায়। আমার বীজ বোনার পদ্ধতি সেরা, দেখবি। এই দেখ। তিনি একটি বীজ মুঠোয় ধরে মাটিতে পুঁতে দিলেন। রোবট বিজু 1 সেকেন্ডে 10টা বীজ পুঁতে দিয়ে, আমারটা হলো বায়ু অপটিমাইজড সয়িং টেকনিক। প্রতিটা বীজ সঠিক গভীরতা এবং সমান দূরত্বে বপিত হচ্ছে। আপনার পদ্ধতি ঐতিহ্যবাহী হলেও বৈজ্ঞানিক নয়। একটি কাক এসে কৃষক চাচার সদ্য বোনা বীজ খুবে খেয়ে নেয়। কৃষক চাচা রেগে ওঠেন। শয়তান কাক, এই জন্যই আমি তাড়াহুড়ো করি না। ক্ষেতের শেষ প্রান্ত, সময় সকাল 10টা। রোবট বিজু তার কাজ প্রায় শেষ করে ফেলেছে। কৃষক চাচা তার 1/4 কাজ করে হাঁপিয়ে গেছেন। তিনি একটি গাছের নিচে বসে গামছা দিয়ে ঘাম মুছছেন। টাস্ক কমপ্লিট। আমি মোট 2000টি বীজ সফলভাবে বুনে দিয়েছি। এখন কি আমি একটু তেল খামো? তুই তো সত্যি সত্যি আমার সারা দিনের কাজটা 4 ঘন্টায় করে দিলি, আর কাকটাকেও তাড়িয়ে দিলি। তুই খুব ভালো ছেলে রে। না মানে ভালো যন্ত্র। তোকে তেল টেল দিতে হবে না। চল আমার সাথে, আজ গরম গরম মুড়ি আর গুড়ের পায়েস খাবি। সেটা কি কোনো বিশেষ ধরনের জ্বালানি? আরে বাবা, ওটা হলো বাঙালির ভালোবাসার জ্বালানি। চল তোকে খাওয়াই আর আমার গ্রামের গল্প শোনাই। এই মাটি শুধু বীজ চায় না, একটু আদর আর গল্প চায়। কৃষক চাচা কোদাল কাঁধে আর রোবট বিজু তার পাশে পাশে দ্রুত হেঁটে যাচ্ছে। রোবট বিজু রেকর্ড করা কণ্ঠে গান গেয়ে ওঠে। মাটি আমার মা, রোবট তোমার বন্ধু। চাষাবাদ হোক আধুনিক, নতুন দিনের স্বপ্ন। দারুণ। চল বিজু, এই বছর আমরা সেরা ফসল ফলাবো।